নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। এক বৃদ্ধ রাজা যার প্রতাপে একদিন গোটা পৃথিবী কাঁপত, আজ তার সিংহাসন নড়বড়ে। তার হাতের রাজদণ্ড দুর্বল, গলার স্বর ক্ষীণ আর মুকুটের ঔজ্জ্বল্য ফিকে হয়ে আসছে। দশকের পর দশক ধরে যে রাজা একাই শাসন করে গেছে, আজ তার ক্ষমতার দুর্গে ফাটল ধরেছে। আর সেই ফাটল দিয়ে জন্ম নিয়েছে এক নতুন শক্তির, এক নতুন জোটের, যা রাজার পতনকে অবশ্যম্ভাবী করে তুলছে। আমি কোনো রূপকথার গল্প বলছি না, আমি বলছি সেই রাজার কথা যার নাম মার্কিন ডলার। আর সেই নতুন শক্তির নাম ব্রিক্স। আজ 2025 সালের আগস্ট মাসে দাঁড়িয়ে আমরা এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত, যেখানে বিশ্ব অর্থনীতির ছক চিরদিনের জন্য বদলে যেতে চলেছে। যে সবুজ কাগজটা, যার উপর লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, সেই কাগজটার উপর থেকে গোটা বিশ্বের বিশ্বাস উঠে যেতে শুরু করেছে। আজকের এই এপিসোডে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে মার্কিন ডলার গোটা বিশ্বকে তার অর্থনৈতিক গোলাম বানিয়ে রেখেছিল, কিভাবে এই ডলারকে ওয়াশিংটন এক বিধ্বংসী অস্ত্র বা উইপেন হিসেবে ব্যবহার করেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল সহ বিশ্বের 46% জনসংখ্যার দেশগুলো একজোট হয়ে এই ডলারের সাম্রাজ্যকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই গল্প শুধু অর্থনীতির নয়, এই গল্প ক্ষমতার, সার্বভৌমত্বের এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম নেওয়ার গল্প। শুরুটা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে, 1944 সালে। যুদ্ধবিধ্বস্ত বিশ্ব তখন নতুন করে অর্থনীতিকে সাজাতে ব্যস্ত। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে বিশ্বের 44টি দেশের প্রতিনিধিরা একজোট হলেন। সেখানেই জন্ম নিল এক নতুন সিস্টেম। সিদ্ধান্ত হলো মার্কিন ডলার হবে বিশ্বের প্রধান মুদ্রা, কারণ একমাত্র আমেরিকার কাছেই তখন বিশ্বের সবচেয়ে বেশি সোনার ভাণ্ডার ছিল। প্রতি $35 বিনিময়ে 1 আউন্স সোনা দেওয়ার গ্যারান্টি দিল আমেরিকা। বাকি দেশগুলো তখন নিজেদের মুদ্রার মান ডলারের সাপেক্ষে নির্ধারণ করল। এভাবেই ডলার হয়ে উঠল গোটা বিশ্বের অর্থনৈতিক স্তম্ভ, বিশ্ব বাণিজ্যের প্রধান মাধ্যম। যে কোনো দেশকে আন্তর্জাতিক বাজারে কিছু কিনতে বা বেচতে হলে তাকে প্রথমে ডলার কিনতেই হতো। আমেরিকা খুব চালাকির সাথে গোটা বিশ্বকে ডলারের উপর নির্ভরশীল করে ফেলল। কিন্তু আসল খেলাটা শুরু হলো 1971 সালে। ভিয়েতনাম যুদ্ধের বিশাল খরচ মেটাতে গিয়ে আমেরিকা বিপুল পরিমাণের ডলার ছাপতে শুরু করে। অনেক দেশ ভয় পেয়ে যায় এবং তাদের ডলারের বদলে সোনা ফেরত চাইতে শুরু করে। তখন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক ঐতিহাসিক ঘোষণা করলেন, যা নিক্সন শক নামে পরিচিত। তিনি বললেন, আমেরিকা আর ডলারের বদলে সোনা দেবে না। সবার মনে হলো এই বুঝি ডলারের খেলা শেষ। কিন্তু হলো তার উল্টোটা। সোনার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ডলার আরও শক্তিশালী হয়ে উঠল। কিভাবে? এখানেই আমেরিকা তার জিওপলিটিক্যাল কার্ডটা খেলল। তারা সৌদি আরবের সাথে এক গোপন চুক্তি করল। চুক্তি অনুযায়ী সৌদি আরব এবং ওপেক অর্থাৎ তেল উৎপাদনকারী দেশগুলো তাদের তেল শুধুমাত্র মার্কিন ডলারেই বিক্রি করবে, আর বিনিময়ে আমেরিকা তাদের সামরিক সুরক্ষা দেবে। এই চুক্তিটাই ছিল মাস্টার স্ট্রোক। একেই বলে পেট্রো ডলার সিস্টেম। ভাবুন একবার, বিশ্বের প্রত্যেকটা দেশকে তেল কিনতে হয়, আর তেল কিনতে হলে তাদের হাতে ডলার থাকতেই হবে। অর্থাৎ আমেরিকা এমন এক ব্যবস্থা তৈরি করল যেখানে গোটা বিশ্ব বাধ্য ডলার ব্যবহার করতে। আপনি চান বা না চান, আপনার দেশের উন্নতি করতে হলে, ফ্যাক্টরি চালাতে হলে, গাড়ি চালাতে হলে আপনাকে আমেরিকার ছাপা সবুজ কাগজের শরণাপন্ন হতেই হবে। এর পাশাপাশি আমেরিকা তৈরি করল দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। নামে এগুলি আন্তর্জাতিক সংস্থা হলেও এর আসল নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ওয়াশিংটনের হাতে। কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়লে এই সংস্থাগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার বদলে চাপিয়ে দেওয়া হয় একগুচ্ছ শর্ত। সেই শর্তগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ওই দেশ চিরকাল ডলারের উপর নির্ভরশীল থাকে এবং আমেরিকার রাজনৈতিক ইচ্ছার কাছে মাথা নত করে।
এভাবেই গড়ে উঠল এক আধুনিক অর্থনৈতিক উপনিবেশবাদ বা ইকোনমিক কলোনিয়ালিজম, যার অদৃশ্য শিকলে বাধা পড়ল একের পর এক দেশ। ক্ষমতার স্বাদ পেলে শাসকের আসল রূপ বেরিয়ে আসে। আমেরিকার ক্ষেত্রেও তাই হয়েছে। তারা বুঝতে পারল যে ডলার শুধু বাণিজ্যের মাধ্যম নয়, এটা একটা মারাত্মক অস্ত্র, এমন এক অস্ত্র যা দিয়ে কোনো দেশে একটাও গুলি না চালিয়ে তার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া যায়, সরকারকে ফেলে দেওয়া যায়, আর দেশের মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়া যায়। এই অস্ত্রের নাম অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইকোনমিক স্যাংশন। আর এই নিষেধাজ্ঞা প্রয়োগ করার সবচেয়ে বড় হাতিয়ার হলো সুইফট। সুইফট মানে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। সহজ কথায়, আপনি যখন এক দেশ থেকে অন্য দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, তখন এই সুইফট নেটওয়ার্কের মাধ্যমেই মেসেজ আদান প্রদান হয়। এই সিস্টেমটি বেলজিয়ামে অবস্থিত হলেও এর উপর আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণ। আমেরিকা চাইলেই যে কোনো দেশকে এই নেটওয়ার্ক থেকে বাইরে বের করে দিতে পারে। আর কোনো দেশকে সুইফট থেকে বের করে দেওয়ার মানে হলো তার জন্য আন্তর্জাতিক পেমেন্টের দরজা বন্ধ হয়ে যাওয়া। সে না পারবে কোনো কিছু আমদানি করতে, না পারবে কিছু রপ্তানি করতে। এক কথায়, বিশ্ব অর্থনীতি থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ আমরা দেখেছি ইরানের ক্ষেত্রে। 2010-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা একতরফাভাবে ইরানের উপর বিধ্বংসী নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় এবং তাদের সুইফট থেকে বাদ দিয়ে দেয়। ফলাফল, ইরানের অর্থনীতি ভেঙে পড়ল। তাদের মুদ্রার দাম হু হু করে পড়তে লাগল। বাজারে খাদ্য, ওষুধ এবং জরুরি পণ্যের জন্য হাহাকার শুরু হলো। সাধারণ ইরানিদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। আজও ইরান সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। সাম্প্রতিক উদাহরণ হলো রাশিয়া। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ও তার সঙ্গীরা রাশিয়ার উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। রাশিয়ার প্রায় $300 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফ্রিজ করে দেওয়া হয়। অর্থাৎ রাশিয়ার নিজের টাকা যা তারা বিদেশি ব্যাংকে রেখেছিল তা তারা আর ব্যবহার করতে পারবে না। রাশিয়ার বড় বড় ব্যাংকগুলোকে সুইফট থেকে আংশিক বহিষ্কার করা হয়। ওয়াশিংটন ভেবেছিল এই আর্থিক আঘাতে রাশিয়া নতজানু হবে, কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। রাশিয়া বা ইরানের এই অবস্থা দেখে বিশ্বের অন্যান্য দেশগুলো ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে আজ যা ইরানের সাথে হয়েছে কাল তা রাশিয়ার সাথে হচ্ছে, পরশু তাদের সাথেও হতে পারে। আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গেলেই তাদের ঘাড়েও নেমে আসবে এই ডলার টেররিজমের খাড়া। মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে অর্থমন্ত্রী অনেকেই প্রকাশ্যে স্বীকার করেছেন যে ডলার হলো আমেরিকার ফরেন পলিসির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় ডলারের একচ্ছত্র আধিপত্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা। যখন অত্যাচার সীমা ছাড়িয়ে যায় তখন বিদ্রোহ জন্ম নেয়। ডলারের এই অত্যাচার আর দাদাগিরির বিরুদ্ধেই জন্ম নেয় এক শক্তিশালী জোট, ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। প্রথমে এটি ছিল শুধুমাত্র একটি অর্থনৈতিক ধারণা, কিন্তু ধীরে ধীরে এটি এক শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্লকে পরিণত হয়েছে। আর এখন এই জোট আরও শক্তিশালী। নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে মিশর, ইরান, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এই সম্প্রসারণের গুরুত্বটা একবার ভাবুন। বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ইরান এবং ইউএই এখন ব্রিক্সের সদস্য। অর্থাৎ যে পেট্রোডলার সিস্টেমের উপর ভিত্তি করে ডলারের রাজত্ব দাঁড়িয়েছিল, সেই স্তম্ভেই এবার আঘাত হানা হয়েছে। বর্তমানে ব্রিক্স হচ্ছে বিশ্বের 46% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। বিশ্বের মোট জিডিপির প্রায় 37% আসে এই দেশগুলো থেকে। এই জোট কোনো সামরিক জোট নয়। তাদের উদ্দেশ্য হলো এক নতুন বহুমুখী বা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা তৈরি করা, যেখানে কোনো একটি দেশ বা একটি মুদ্রার দাদাগিরি চলবে না। তাদের মূল লক্ষ্য একটাই, ডি-ডলারাইজেশন, অর্থাৎ ডলারের উপর থেকে নির্ভরতা কমানো এবং একে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া। ব্রিক্সের দেশগুলো বুঝতে পেরেছে যে রাজনৈতিক সার্বভৌমত্ব ততক্ষণ অর্থহীন যতক্ষণ না অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন করা যাচ্ছে। আর অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জনের প্রথম শর্তই হলো ডলারের গোলামি থেকে মুক্তি। এই লক্ষ্য নিয়েই তারা এবার সরাসরি মাঠে নেমেছে। আর তাদের হাতে থাকা তুরুপের তাসটি হলো
এক নতুন পেমেন্ট সিস্টেম, যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই যে ডলারাইজেশনের কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এটা এখন আর শুধু কোনো তত্ত্ব বা ভবিষ্যতের পরিকল্পনার স্তরে নেই। ভারত ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার পর এবার সাইলেন্টলি কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে ডলারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য মাঠে নেমে পড়েছে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা গোটার খেলার সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আসুন এক এক করে দেখি ভারতের এই মাস্টার স্ট্রোকগুলো কী। প্রথম পদক্ষেপ, রুবি ভাস্ত্র সিস্টেমের সরলীকরণ। আপনারা জানেন ভারত আজ থেকে প্রায় 3 বছর আগে 2022 সালে রুবি ভাস্ত্র অ্যাকাউন্ট সিস্টেম চালু করেছিল। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের সঙ্গে ডলারকে এড়িয়ে সরাসরি ভারতীয় রুপিতে বাণিজ্য করা। কিন্তু এতদিন এই সিস্টেমটি বেশ জটিল ছিল। কোনো ব্যাংকে এই অ্যাকাউন্ট খুলতে গেলে রিজার্ভ ব্যাংকের অনুমতি এবং একগুচ্ছ কাগজপত্রের প্রয়োজন হতো। কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই পুরো প্রক্রিয়াটাকে অবিশ্বাস্যভাবে সহজ করে দিয়েছে। এখন থেকে এই অ্যাকাউন্ট খোলার জন্য আর বিশেষ কোনো ডকুমেন্ট বা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এই সিস্টেমে বাণিজ্যের পরিমাণ রকেটের গতিতে বাড়ানো। বর্তমানে প্রায় 30টি দেশ ভারতের সঙ্গে এই সিস্টেমে বাণিজ্য করে এবং মোট অ্যাকাউন্টের সংখ্যা 156টা। ভারত সরকারের নতুন টার্গেট হলো এই সংখ্যাটিকে খুব দ্রুত 156 থেকে বাড়িয়ে 500তে নিয়ে যাওয়া এবং আরও অনেক দেশকে রুপিতে বাণিজ্য করার জন্য ইন্সপায়ার করা। এটা ডলারের কফিনে প্রথম পেরেক পোতার সামিল। দ্বিতীয় পদক্ষেপ, $5 বিলিয়ন বিক্রি এবং এর পেছনের আসল খেলা। সম্প্রতি আরবিআই বাজার থেকে $5 বিলিয়ন বিক্রি করে দিয়েছে। সাধারণ দৃষ্টিতে বা অনেক বিশেষজ্ঞদের মতে এটি একটি সহজ পদক্ষেপ। মার্কেটে ডলারের সাপ্লাই বাড়াও যাতে ডলারের দাম কমে এবং রুপির দাম স্থিতিশীল থাকে। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপের পর রুপির পতন আটকানোর জন্য এটা একটা আপৎকালীন ব্যবস্থা। কিন্তু বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তবে আমরা খবরের গভীরে যাই। সবাই এই ডলার বিক্রি করার বিষয়টাকে রুপির মূল্য বৃদ্ধির সঙ্গে দেখতে চাইছে। হ্যাঁ, হয়তো এই বিষয়টা ঠিক, কিন্তু এর পেছনে আছে এক অভাবনীয় দূরদর্শী এবং লং টার্ম জিওপলিটিক্যাল খেলা, যা অনেকেই ধরতে পারছে না। ভাবুন তো, এতদিন ভারতের সবচেয়ে বড় দুর্বলতা বা দ্বিধার কারণ কী ছিল? আমাদের বিপুল পরিমাণ ফরেন রিজার্ভ, যা মূলত ডলারে রাখা আছে। এই কারণেই ভারত এতদিন ব্রিক্স কারেন্সি বা ব্রিক্সের সাধারণ মুদ্রা নিয়ে কিছুটা দ্বিধায় ছিল। কারণটা খুব সহজ। যদি সত্যিই একটি নতুন ব্রিক্স মুদ্রা আন্তর্জাতিক বাজারে আসে এবং তার ফলে ডলারের দাম বিশ্বজুড়ে হুড়মুড়িয়ে পড়ে যায়, তাহলে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভের মূল্যও এক ধাক্কায় ভয়ঙ্করভাবে কমে যাবে। এর পেছনে আমেরিকার পতনের সঙ্গে ভারতের অর্থনীতিও গভীর সংকটে পড়বে। তাই ভারত এখন সেই ঝুঁকি কমানোর পথে হাঁটছে। এই $5 বিলিয়ন বিক্রি করাটা শুধু ডলারের দাম কমানোর জন্য একটি তাৎক্ষণিক পদক্ষেপ নয়। এটা হলো ভারতের ডলার নির্ভর রিজার্ভ থেকে ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ। এটা একটা স্ট্র্যাটেজিক ডি-রিস্কিং। ভারত চাইছে ব্রিক্স কারেন্সি যখন বাস্তবে আসবে তখন যেন আমেরিকার ডলারের পতনের ধাক্কা ভারতকে ডুবিয়ে দিতে না পারে। ভারত নিজের পায়ের তলার মাটি শক্ত করছে যাতে ডলারের তৈরি করা চোরাবালি থেকে নিজেকে বাঁচানো যায়। ডোনাল্ড ট্রাম্পকে এটা একটা নীরব বার্তা, তোমার ডলার আমাদের আর প্রয়োজন নেই। তৃতীয় পদক্ষেপ, বিকল্প বাজারের সন্ধান। ডোনাল্ড ট্রাম্পের একতরফা নীতির পর ভারত বুঝতে পেরেছে যে শুধুমাত্র আমেরিকার বাজারের উপর নির্ভর করে থাকাটা কত বড় ভুল। তাই ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই নতুন 50টি দেশের সঙ্গে পার্টনারশিপ শুরু করেছে। আজারবাইজান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার একাধিক দেশ, ল্যাটিন আমেরিকার দেশ এই তালিকায় সবাই আছে। লক্ষ্য হলো ভারতীয় ব্যবসায়ীদের জন্য আমেরিকার বিকল্প একটি শক্তিশালী বাজার তৈরি করা, যাতে আমেরিকা দরজা বন্ধ করে দিলেও ভারতের অর্থনীতির চাকা সচল থাকে। আর ভারতের এই পদক্ষেপগুলো যে কতটা সঠিক তার প্রমাণ আসছে খোদ আমেরিকার ভেতর থেকেই। আমেরিকারই বিখ্যাত ফার্ম মর্গান স্ট্যানলি তাদের সাম্প্রতিক রিপোর্টে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে 2025 সালের প্রথম 6 মাসেই মার্কিন ডলারের ভ্যালু 10 থেকে 11% কমে গেছে, যা 1973 সালের পর সবচেয়ে বড় পতন।
তারা আরও ভবিষ্যৎবাণী করেছে যে 2026 সালের শেষ নাগাদ ডলারের মূল্য আরও 10% কমতে পারে। এর আগে গোল্ডম্যান স্যাক্সও রিপোর্ট দিয়েছিল যে আমেরিকার মুদ্রাস্ফীতি বাড়ছে, 53% কোম্পানি নতুন বিনিয়োগ বন্ধ করে দিয়েছে এবং ছাঁটাই আসন্ন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প শুধু ইগোকে স্যাটিসফাই করার জন্য যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তা এখন বুমেরাং হয়ে খোদ আমেরিকার অর্থনীতিকেই ধ্বংস করে দিচ্ছে। আর ভারত সেই সুযোগকেই কাজে লাগিয়ে টিট ফর ট্যাট নীতিতে ডলারের সাম্রাজ্যকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য নিজের গুটি সাজানো শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কি এই ব্রিক্স পে, আর এটি কিভাবে ডলারের সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে? সহজ ভাষায় ব্রিক্স পে হলো এমন একটি প্ল্যাটফর্ম যা সদস্য দেশগুলোর জাতীয় ডিজিটাল মুদ্রাগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করবে। এটি পশ্চিমা নিয়ন্ত্রিত সুইফট সিস্টেমের একটি সরাসরি বিকল্প হিসেবে কাজ করবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, ভারতের একজন ব্যবসায়ী ব্রাজিলের একজন ব্যবসায়ীর কাছ থেকে কফি আমদানি করতে চান। বর্তমান ব্যবস্থায় ভারতীয় ব্যবসায়ীকে প্রথমে রুপিকে ডলারে রূপান্তরিত করতে হবে। সেই ডলার সুইফট সিস্টেমের মাধ্যমে আমেরিকার কোনো ব্যাংকের মধ্যে দিয়ে ব্রাজিলের ব্যাংকে পাঠাতে হবে এবং তারপর সেই ডলারকে ব্রাজিলের মুদ্রায় রিয়েলে রূপান্তরিত করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং সবচেয়ে বড় কথা, এটি আমেরিকার নিয়ন্ত্রণের অধীনে। কিন্তু ব্রিক্স পে চালু হলে কি হবে? ভারতীয় ব্যবসায়ী তার ডিজিটাল রুপি সরাসরি ব্রিক্স পে প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠাবেন এবং ব্রাজিলের ব্যবসায়ী সঙ্গে সঙ্গে সেই অর্থ ডিজিটাল রিয়েল হিসেবে পেয়ে যাবেন। এর মধ্যে কোনো ডলারের প্রয়োজন হবে না, কোনো আমেরিকান ব্যাংকের প্রয়োজন হবে না এবং সুইফট সিস্টেমেরও প্রয়োজন হবে না। বাণিজ্য হবে সরাসরি, দ্রুত এবং সস্তা। ভাবুন একবার এই প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে। ব্রিক্স দেশগুলোর মধ্যে প্রতি বছর $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। যদি তার একটা বড় অংশ এই নতুন সিস্টেমের মাধ্যমে হতে শুরু করে, তাহলে আন্তর্জাতিক বাজার থেকে ডলারের চাহিদা কমতে থাকবে। পেট্রোডলার সিস্টেম কার্যত অকেজো হয়ে পড়বে। আমেরিকা আর চাইলেই কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে তাকে একঘরে করে দিতে পারবে না, কারণ বাণিজ্যের জন্য একটি বিকল্প রাস্তা তো খোলাই থাকবে। অবশ্যই এই পথটি ফুলের মতো বিছানা নয়, এর সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ব্রিক্স দেশগুলোর নিজেদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সমস্যা রয়েছে। দেশগুলোর অর্থনীতি, মুদ্রানীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যেও অনেক তফাৎ। এই সমস্ত পার্থক্য মিটিয়ে একটি সাধারণ মুদ্রা ব্যবস্থা গড়ে তোলা নিঃসন্দেহে কঠিন কাজ। তাছাড়া ডলার এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। বিশ্বের প্রায় 58% বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও ডলারে রাখা আছে। বিশ্বের আর্থিক পরিকাঠামো বা ফিনান্সিয়াল প্লাম্বিং দশকের পর দশক ধরে ডলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একে একদিনে বদলে ফেলা সম্ভব নয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবণতা বা ট্রেন্ড। আর এই প্রবণতা স্পষ্টভাবে ডলারের বিরুদ্ধে যাচ্ছে। আমেরিকা ভেবেছিল ডলারের উপর বিশ্বের এই নির্ভরতা চিরকালীন, ঠিক যেমন নোকিয়া ফোন একসময় ভেবেছিল তাদের রাজত্ব কখনো শেষ হবে না। কিন্তু প্রযুক্তি যেমন বদলায়, বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতির জিপিএসও তেমনই বদলাচ্ছে। ব্রিক্স এখন সেই নতুন ম্যাপ তৈরি করছে যেখানে রুট রিক্যালকুলেটিং শুনে ওয়াশিংটনের ঘুম উঠতে শুরু করেছে। দশকের পর দশক ধরে মার্কিন ডলার ছিল বিশ্ব অর্থনীতির ট্রাফিক পুলিশ, কিন্তু সেই পুলিশ যখন নিজের ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছামতো রাস্তা বন্ধ করে দেয়, তখন জ্যামে আটকে থাকা গাড়িগুলো একদিন বিকল্প রাস্তা খুঁজে বের করে নেয়। ডলার এতদিন ছিল অপ্রতিরোধ্য রাজা, কিন্তু ইতিহাস সাক্ষী আছে কোনো রাজাই চিরকাল রাজত্ব করতে পারে না। যখন রাজা প্রজাদের উপর অতিরিক্ত কর, শাস্তি আর নিষেধাজ্ঞা চাপায়, তখন প্রজারা বিদ্রোহ করেই। ব্রিক্সের উত্থান হলো সেই বিদ্রোহের আগুন। আজও ডলারের মাথায় মুকুট আছে, কিন্তু সেই মুকুটের জৌলুস কমে গেছে, তার ভেতরের শক্তি ফাঁপা হয়ে গেছে। হয়তো আর খুব বেশি দেরি নেই যখন আমেরিকার জাদুঘরে সবুজ রঙের একটি কাগজের নোট রাখা থাকবে আর তার পাশে একটি ট্যাগে লেখা থাকবে, একসময় এই বস্তুটি পুরো পৃথিবীকে শাসন করত। এই ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আপনার কি মত? ব্রিক্স কি সত্যিই ডলারের আধিপত্য শেষ করতে পারবে, নাকি আমেরিকার হাতে এখনও কোনো লুকানো তাস রয়েছে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের অদ্ভুত অথচ বাস্তব বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।